আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফাহাদ টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের শাওন স্যার। আজকে চ্যাপ্টার 5 এর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে পানির একটা বিশেষ ধর্ম, যেটাকে বলা হচ্ছে পানির পোলারিটি বা পানিকে কেন পোলার যৌগ বলা হয়, সেটা নিয়ে জানার চেষ্টা করব। তো চলো আমরা কথা না বেরিয়ে আমাদের পড়াশোনাতে আগাই। আচ্ছা, তো পানি একটা সমযোজী যৌগ। তুমি নর্মালি চিন্তা করো পানি একটা সমযোজী যৌগ। তো পানি সমযোজী যৌগ হওয়ার মানে কি, এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুইজনের মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন হয়, এটা আমরা সবাই জানি। আচ্ছা, তো শেয়ারের মাধ্যমে যেহেতু বন্ধন গঠন হয়, তার মানে আমরা এটাও বলতে পারি যে ওখানে কিন্তু কোনো প্রান্তের সৃষ্টি হবে না। কিন্তু পানি সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও এটি একটি পোলার যৌগ। কেন সেটা আমরা পানির গঠনটার মাধ্যমে একটু দেখার চেষ্টা করি, চলো। আচ্ছা, তো পানির গঠনটা হচ্ছে অনেকটা এরকম, যে এখানে অক্সিজেন থাকে, এখানে হচ্ছে হাইড্রোজেন থাকে, এবং শেয়ারকৃত ইলেকট্রনগুলো যদি দেখাইতে হয় তাহলে হচ্ছে এইভাবে দেখাইতে হবে। ধরো অক্সিজেনেরগুলোকে আমি এই ডটস দিয়ে বুঝাচ্ছি, হ্যাঁ, আর হাইড্রোজেনগুলোকে আমি ক্রস দিয়ে বুঝাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখন এই পানির এই গঠনটা থেকে আমাদের আরও একটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট, বা এখানে আরও একটা ফ্যাক্টর কাজ করে, সেই ফ্যাক্টরটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। হ্যাঁ, এই পানির পোলারিটির ধর্মটা বোঝার জন্য আমাদেরকে তড়িৎ ঋণাত্মকতা এই টার্মটা বুঝতে হবে। এখন তড়িৎ ঋণাত্মকতা কি? তড়িৎ ঋণাত্মকতা টার্মটা তোমরা চ্যাপ্টার 4-এ পড়ে আসছো, ঠিক আছে? তো আবারও তোমাদের জন্য একটু এক্সপ্লেন করে দিচ্ছি। তো তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে কোনো সমযোজী যৌগের কথা যখন তুমি চিন্তা করবা, সেই সমযোজী যৌগের যে অধাতুগুলো ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করবে, এবং প্রত্যেকটা বন্ধনে কিছু ইলেকট্রন বন্ধনে আবদ্ধ আছে, সেই বন্ধন জোড় ইলেকট্রনগুলোর উপর প্রত্যেকটা অধাতুরই কিছু টান থাকে, এবং এই টানটাকেই বলে হচ্ছে, বা এই আকর্ষণ বলটাকেই বলে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। আমি আবার বলতেছি, কোনো সমযোজী যৌগের অণুতে অধাতব পরমাণুসমূহ বন্ধনে আবদ্ধ ইলেকট্রনগুলোর প্রতি যে আকর্ষণ বল বা টান অনুভব করে, সেটাকে আমরা কি বলি? তড়িৎ ঋণাত্মকতা বলি। এবং এই তড়িৎ ঋণাত্মকতার কনসেপ্টটা এখানে খুবই খুবই ভাইটাল। কিভাবে? কারণ এই তড়িৎ ঋণাত্মকতার কনসেপ্টের উপরেই একটা সমযোজী যৌগ পোলার হবে কি হবে না সেটা ডিপেন্ড করে। সেটা কি? সেই শর্তটা আমরা চলো আগে আমরা শর্তটা দেখে নিই। আচ্ছা, একটা সমযোজী যৌগ পোলার হবে তখনই যখন এই তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, তার মানে ডেল EN, এইটা 0.5 থেকে বড় হবে অথবা তার সমান হবে, এবং 1.7 থেকে ছোট হবে। আচ্ছা, এটার মানে কি বুঝাইলাম? মানে তুমি নর্মালি চিন্তা করো, এটা তো একটা সমযোজী বন্ধন ছিল, এবং এখানে এই যে বন্ধন জোড় ইলেকট্রনগুলা, এগুলো নর্মালি শেয়ার অবস্থায় আছে। আর আমরা জানি যে সমযোজী যৌগতে যখন ইলেকট্রনগুলো শেয়ার হয়, তখন কিন্তু এই শেয়ার করা ইলেকট্রনগুলো সবাই সমানভাবে শেয়ার অবস্থায় থাকে। এখন এখানে এই তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য কি হয়, যেহেতু এখানে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মানটা বেশি, সেই কারণে এই শেয়ারকৃত ইলেকট্রনগুলো অক্সিজেনের দিকে একটু চেপে যায়। সেটার মানে কি? সেটার মানে হচ্ছে যে ধরো এই যে এইখানে ইলেকট্রনগুলো একটু শিফট হয়, মানে আগে ছিল 50-50-তে, এখন আর 50-50-তে নাই, এখন ইলেকট্রনগুলো একটু কি হয়েছে, ওর দিকে শিফট হয়েছে। তো ইলেকট্রনগুলো ওর দিকে শিফট হওয়ার কারণে অক্সিজেনের ডেল নেগেটিভ একটা প্রান্ত সৃষ্টি হয়, হাইড্রোজেনের ডেল পজিটিভ প্রান্ত সৃষ্টি হয়। আচ্ছা, এখন বুঝলাম না যে ডেল পজিটিভ ডেল নেগেটিভ এটা আবার কি। তো একটু আগে আমরা ধরে নিয়েছিলাম যে শেয়ারকৃত ইলেকট্রনগুলো কি ছিল, সমানভাবে শেয়ার অবস্থায় ছিল। যখনই দেখা গেল যে ইলেকট্রনের তড়িৎ ঋণাত্মকতা, অর্থাৎ অক্সিজেনের এই তড়িৎ ইলেকট্রনগুলোর উপর যে আকর্ষণ বলটা বা যেই টানটা, সেটা হাইড্রোজেনের তুলনায় বেশি। এখন সেটা বুঝবো কিভাবে? সেটার একটা মান আছে। সেই মানটা কত? মানটা হচ্ছে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মানটা হচ্ছে 3.5। হ্যাঁ,
আর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.1, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো অবশ্যই বোঝা যেতেছে যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, অর্থাৎ অক্সিজেন এই ইলেকট্রনগুলোর উপরে বেশি কর্তৃত্ব লাভ করবে। তো সেই কারণে ইলেকট্রনগুলো এবার আর 50-50 সিচুয়েশনে না থেকে সুন্দর মতো ধরো একটু ওদিকে চেপে যায়, লেটস সে 70-30-তে চেপে যায়। তাহলে অক্সিজেন কি ইলেকট্রনগুলো একটু বেশি পজেস করতেছে, এই কারণে এটাকে বলা হচ্ছে ডেল নেগেটিভ, আর এগুলোকে বলা হচ্ছে ডেল পজিটিভ। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো। আচ্ছা, এখন দেখো তুমি যদি এই যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বের করো, মানে আমি পানির জন্য যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বের করতে চাই, তাহলে দেখো নর্মালি কি আসার কথা যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কত, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3.5, হ্যাঁ। হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কত, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.1, ঠিক আছে। হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.1। তুমি যদি বিয়োগ করো তাহলে এখানে কত পাবা, এখানে পাবা হচ্ছে 1.4 অ্যাপ্রক্সিমেটলি। এই যে 1.4 দেখো তো, এই যে তড়িৎ ঋণাত্মকতার রেঞ্জটা কি এই যে এইটার মধ্যে পড়তেছে। তো এই কারণেই আমরা পানিকে বলি পোলার যৌগ। আচ্ছা, এবার আসো যে পোলার যৌগ তো বুঝলাম, এখন পোলার যৌগের কি এমন ধর্ম এখানে সৃষ্টি হলো যেটার কারণে আমরা এটাকে পোলার যৌগ বলতেছি। দেখো ফার্স্ট অফ অল যখন সমযোজী যৌগ ছিল তখন এটা কিন্তু কোনো প্রান্ত ছিল না। এখন ইলেকট্রনগুলো এই সাইডে একটু চেপে যাওয়ার কারণে অক্সিজেনের দেখো আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয়েছে এবং হাইড্রোজেনের আংশিক ধনাত্মক প্রান্ত সৃষ্টি হয়েছে। তাহলে আমি এই পানির আশ্চর্য ধর্মটাকে বলতে পারি যে দেখো দুইটা পোল সৃষ্টি হলো না। আচ্ছা, তো দুইটা পোলকে আমরা বলি ডাইপোল, দুইটা পোলকে আমরা বলতে পারি ডাইপোল। এবং এই যে ডাইপোল যে সৃষ্টি হলো, এই ডাইপোল সৃষ্টি হওয়ার যে ঘটনাটা, এই ঘটনাটাকেই আমরা বলি পোলারিটি, এই ঘটনাটাকেই আমরা বলি পোলারিটি। আর যাদের পোলারিটি আছে তাদেরকে বলে পোলার যৌগ, যাদের পোলারিটি আছে তাদেরকে আমরা কি বলবো, পোলার যৌগ। তো পানির যেহেতু পোলারিটি বিদ্যমান, এই কারণে পানি একটা পোলার যৌগ। আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে কিছু কিছু যৌগ আছে, কিছু কিছু সমযোজী যৌগ আছে, যেমন হচ্ছে মিথেন, তারপর হচ্ছে CCl4, কার্বন টেট্রাক্লোরাইড, তারপরে বেরিলিয়াম ক্লোরাইড, হ্যাঁ, এগুলো কিন্তু অপোলার যৌগ। যেমন হচ্ছে দেখো এই যে CH4, হ্যাঁ, তারপর হচ্ছে CCl4, তারপর হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড, হ্যাঁ, এগুলা কিন্তু আবার অপোলার। দেখো সমযোজী যৌগ কিন্তু এটা কি অপোলার, সমযোজী যৌগ কিন্তু তারপরও এরা অপোলার। তার মানে অবশ্যই বুঝতে হবে যে এদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য এই রেঞ্জের মধ্যে নাই, অবশ্যই নেই। সেটা কি আরও স্পেসিফিকলি যদি বলি তাহলে 0.5 থেকে কম হইতে হবে। চলো আমরা এইটি এখন দেখব। তাহলে এইটা সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও আমরা এগুলাকে কি বলতেছি, অপোলার যৌগ বলতেছি। এখন কথা হচ্ছে তোমাদের এমসিকিউতে যখন আসবে তখন আমাদের একটা ঝামেলা তৈরি হবে। ঝামেলাটা কি, আমরা কয়টা এভাবে মনে রাখবো, তার থেকে যদি আমরা এই তড়িৎ ঋণাত্মকতার চার্টটাই একটু ভালো মতো দেখতে পারি বা ভালো মতো আমরা মেমোরাইজ করতে পারি, তাহলে আমাদের জন্য খুব সোজা হয়। তো চলো আমি তোমাদেরকে এমন একটা ছোট্ট ট্রিক শিখিয়ে দিব যেটার মাধ্যমে তুমি খুব সহজেই আমাদের দরকারের বা আমাদের প্রয়োজনীয় যেই তড়িৎ ঋণাত্মকতা মানগুলো তোমার জানা থাকা লাগবে এই পোলার অপোলার যৌগ আইডেন্টিফাই করার জন্য, সেটা আমি তোমাদেরকে জানাবো। আচ্ছা চলো দেখি, তাহলে আমরা আজকে এখন দেখব হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার চার্ট। আচ্ছা সেটা কি, তুমি গ্রুপ 1 থেকে যদি স্টার্ট করো, এটা হাইড্রোজেন, হাইড্রোজেনের পরে এটা লিথিয়াম, হাইড্রোজেনের পরে এটা হচ্ছে লিথিয়াম। আচ্ছা লিথিয়ামের পরে এটা হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, এটা হচ্ছে সোডিয়াম, হ্যাঁ, সোডিয়ামের নিচে হচ্ছে পটাশিয়াম। ভালো কথা। তারপরে তুমি যদি এখানে আসো গ্রুপ 2, গ্রুপ 2 এর ক্ষেত্রে তুমি বেরিলিয়াম পাইতেছো, বেরিলিয়ামের পরে তুমি ম্যাগনেসিয়াম পাবা, ম্যাগনেসিয়ামের পরে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম হবে। এটা ওই যে বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো, ছন্দ দিয়েও মনে রাখা যায়, এভাবেও মনে রাখা যায়। আচ্ছা এরপরে আমাদের এই পর্যন্তই লাগবে, এই কারণে আমি আর নিচে যাচ্ছি না, কারণ ওগুলো আমাদের দরকার নাই। আচ্ছা লিথিয়ামের পরে বেরিলিয়াম, বেরিলিয়ামের পরে অবশ্যই তোমাদের বোরন আসে, বোরনের পরে কার্বন আসে, কার্বনের পরে হচ্ছে নাইট্রোজেন আসে, নাইট্রোজেনের পরে অক্সিজেন আসে, অক্সিজেনের পরে কি আসবে, অক্সিজেনের পরে আসবে হচ্ছে ফ্লোরিন, ফ্লোরিনের পরে যেটা আসবে সেটা হচ্ছে নিয়ন। আচ্ছা ভালো কথা, যদি নিয়ন এখানে থাকে অবশ্যই উপরে এই হিলিয়াম থাকবে, ঠিক আছে। আচ্ছা এবার ম্যাগনেসিয়ামের দিকে আসো, ম্যাগনেসিয়ামের পরে অবশ্যই এটা অ্যালুমিনিয়াম পাবা, কি হচ্ছে
আচ্ছা একটু টেকনিক্যাল এরর হচ্ছে, দেখি কি করা যায়, এটাকে একটু মোছা যায় কিনা। আচ্ছা তাহলে লিখি আমরা, এইটা কি, এটা পাইলাম ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের পরে এইখানে হচ্ছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের পরে এটা সিলিকন, সিলিকনের পরে এটা ফসফরাস, আচ্ছা এটা ফসফরাস, আচ্ছা এটা ফসফরাস, ফসফরাসের পরে এটা সালফার, সালফারের পরে এটা হচ্ছে ক্লোরিন, ক্লোরিনের পরে এইখানে হচ্ছে আর্গন। ঠিক আছে, ভালো কথা। এখন এই তড়িৎ ঋণাত্মকতার চার্টে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা মনে রাখার জন্য আমি বলে দিচ্ছি, এই যে হাইড্রোজেনের, এইটা জাস্ট একটু মনে রাখবে, হ্যাঁ। হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.1, ঠিক আছে, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.1, লিথিয়ামের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে এক্স্যাক্টলি 1.0, এইটার তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 0.9, ঠিক আছে। আচ্ছা তাহলে কি দেখলা, তো লিথিয়াম যদি থাকে, লিথিয়ামের পরে এখন কথা হচ্ছে এই যে তুমি 1 পাইছো না, 1 থেকে তুমি 0.5 করে বাড়াও, তাহলে এই যে 1 থেকে 1.5, এটা করলা 2 এর পরে এটা 2.5, হ্যাঁ। এই যে নাইট্রোজেনের কত, তাহলে নাইট্রোজেনের 3, অক্সিজেনের 3.5, হ্যাঁ। ফ্লোরিনের কত, ফ্লোরিনের কত, ফ্লোরিনের কিন্তু 4। আর যেহেতু এইটা হচ্ছে তোমার নিষ্ক্রিয় মৌলের গ্রুপ নাম্বার 18, তার মানে এদের কোনো ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে, অবশ্যই থাকার কথা না, তো এই কারণে নিয়নেরও 0, হিলিয়ামেরও 0, আর্গনেরও 0। আচ্ছা এবার আসি নিচের পার্টটাতে, 0.9, এখান থেকে তুমি যেটা করবা, আগে 0.3 পর্যন্ত বাড়াবা, তো 0.3 পর্যন্ত বাড়াইতে বাড়াইতে এটা কততে আসবে, ধরো এটা 1.2-তে আসবে, 1.2 এর পরে এটা আসবে 1.5, 1.5 এর পরে এটা আসবে 1.8, তারপরে এটা আসবে 2.1, হ্যাঁ। 2.1, এই যে দেখো হাইড্রোজেনেরটা যখন ম্যাচ করবে তখন এখানে একটু চেঞ্জ আসবে, চেঞ্জটা কি, প্রথম ফেজে তুমি 0.4 যোগ করবা, তো 0.4 যোগ করলে এখানে আসে 2.5, আর তারপরে যোগ করলে আসে এটা হচ্ছে 3, ঠিক আছে। তো মোটামুটি এই তড়িৎ ঋণাত্মকতার চার্টটা যদি তুমি মেমোরাইজ করতে পারো, তাহলে কিন্তু তোমাকে যে কোনো যৌগ যদি দেওয়া হয় যে এটা পোলার যৌগ না অপোলার যৌগ, তুমি খুব সুন্দর মতো আইডেন্টিফাই করে ফেলতে পারবা। যেমন দেখো একটু আগে আমি পানির বর্ণনা দিলাম এবং সেখানে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা আমি কত লিখছি, 3.5 লিখছি, এই যে দেখো 3.5-এ ম্যাচ করছে, ঠিক আছে। আরও একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই এখানে, এই যে আমাদের মাঝে মধ্যে এমসিকিউতে আসে না যে নিচের কোন মৌলটি পর্যায় সারণীর সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল, এই যে দেখো ফ্লোরিন হচ্ছে পর্যায় সারণীর সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল। তো এই চার্টের মাধ্যমে তুমি মোর ওভার সব কিছুই তুমি আইডেন্টিফাই করে ফেলতে পারবা। যেমন দেখো আমি একটু আগে যে এক্সাম্পলগুলো নিয়েছিলাম, সেই এক্সাম্পলগুলো যদি নিয়ে কথা বলি, তাহলে দেখো CH4 এর কথা বলেছি, তাই না। তো দেখো এই যে CH4 নিয়ে যখন চিন্তা করবা, CH4 মানে হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন, তাই না। তো কার্বন এবং হাইড্রোজেনের এখানে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কত, এই যে দেখো 2.5, ভালো কথা। তাহলে তুমি ফার্স্ট অফ অল 2.5 লিখো, হ্যাঁ, তার মানে তুমি 2.5 লিখলা, তাহলে 2.5 লিখলাম। আচ্ছা 2.5 লেখার পর এখান থেকে এখন হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কত, 2.1 বিয়োগ করো। তো 2.1 যদি বিয়োগ করো তাহলে তুমি বিয়োগফলটা কত পাচ্ছ, বিয়োগফলটা পাচ্ছ কিন্তু 0.4, রাইট। আচ্ছা তাহলে একটু আগে আমি যেটা তোমাদেরকে আপডেট করে দিচ্ছিলাম, এখন দেব সেটা, এই যে পোলার যৌগ হওয়ার শর্ত হচ্ছে এই যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা 0.5 অথবা তার থেকে বড় এবং 1.7 থেকে ছোট হইতে হবে। তাহলে অপোলার হওয়ার শর্তটা কি, অপোলার হওয়ার শর্তটা হচ্ছে 0.5 এর থেকে ছোট হইতে হবে। অপোলার হওয়ার শর্তটা হচ্ছে ডেল, তো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য সেটা অবশ্যই কি হইতে হবে, 0.5 এর থেকে ছোট হইতে হবে। এবং 0.5 এর থেকে যদি ছোট হয় তাহলে তুমি সেই সমযোজী যৌগটাকে চাইলে কিন্তু অপোলার যৌগ বলতে পারবা। এবং দেখো সেই ফেজে কিন্তু বা সেই কেজে কিন্তু মিথেনেরটা পড়ে গেল, এই যে CH4 0.4, ঠিক আছে। CH4 এ মিথেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.4, এই কারণে এটা সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও এরা অপোলার যৌগ নামে পরিচিত। এখন অপোলার আর পোলার যৌগের মানে এটা পড়ানোর মানে কি বলা যায়, গুরুত্বটা কি। তো পোলার যৌগসমূহ ওই যে পোলার দ্রাবকে মিশে, ঠিক আছে। অপোলার যৌগসমূহ অপোলার দ্রাবকে মিশে, ওই কনসেপ্ট থেকে এইটা
অনেক ইম্পর্টেন্ট। আর মাঝে মধ্যে জিজ্ঞেস করে যে পানির পোলারিটি ব্যাখ্যা করো, হ্যাঁ, তো এখান থেকে সব কিছুই ব্যাখ্যা করা যায়। আচ্ছা, তো আশা করি তোমাদের এই পানির আশ্চর্য ধর্ম অর্থাৎ এই পানির পোলারিটির কনসেপ্টটা সবার ক্লিয়ার। হ্যাঁ, এবং এই পানির পোলারিটির ধর্ম আছে দেখেই পানি কিন্তু সমযোজী যৌগকেও কিছু কিছু সমযোজী যৌগকেও মিশাতে পারে, তার মানে তার মধ্যে ডিজলভ করতে পারে, আর আয়নিক যৌগ তো এটার মধ্যে ডিজলভ করে। কেন? কারণ আয়নিক যৌগের তো বাই ডিফল্ট ক্যাটায়ন আয়ন থাকে, একটা ধনাত্মক প্রান্ত আর একটা ঋণাত্মক প্রান্ত থাকে। আর হচ্ছে পানির যেহেতু পোলারিটি মানে পানির পোলারিটি বলতে আংশিক ঋণাত্মক আংশিক ধনাত্মক প্রান্ত আছে, এবং একটা পজিটিভ আর একটা নেগেটিভকে যখন ইন্টারাকশন করে আকর্ষণ করে তখন কিন্তু এখানে সুন্দর মতো এরা দ্রবীভূত অবস্থায় পাওয়া যায় এদেরকে। তো এই ছিল আমার পানির আশ্চর্য ধর্ম নিয়ে কথাবার্তা। আশা করি তোমাদের এই তড়িৎ ঋণাত্মকতার যে চার্টটা আমি দেখালাম এটা তোমাদের অনেক কাজে লাগবে, বোথ এমসিকিউ এনসিকিউর জন্য। কারণ এমসিকিউতে এই যে এভাবে করে গদবাঁধাভাবে মুখস্থ না করে আমাদের যদি নর্মাল কনসেপ্টটাই একদম বেসিকটা যদি মনে থাকে তাহলে মনে হয় আমাদের জন্য পড়াশোনা অনেক সোজা হয়। তো আমি চেষ্টা করব এরকম আরও কিছু ইন্টারেস্টিং ভিডিও, ইন্টারেস্টিং শর্টস তোমাদের সামনে নিয়ে আসার জন্য। টিল দেন, গুড বাই।